তৃণমূল কংগ্রেস স্লোগান দিয়েছিল না, খেলা হবে। তাদের ওই বীরভূমের বাঘ নেতা অনুব্রত মণ্ডল তিনি আবার আরেক ধাপে গিয়ে বলেছিলেন ভয়ঙ্কর খেলা হবে। তো খেলা কি একতরফায় হয়? খেলা তো দুপক্ষকে নিয়ে হয়। তৃণমূল কংগ্রেস বোধহয় ভাবতেও পারেনি যে পাল্টা খেলাটা হতে পারে। তারা ভেবেছিল এই রাজ্যে শাসকের আইন প্রয়োগ করবে এবং একতরফা নিজেদের মতো যেটা মন চায় সেইটা করবে। চুরি, ডাকাতি, দুর্নীতি, বিরোধীরা কণ্ঠ তুললে তাদের কণ্ঠ চেপে ধরা এবং এই রাজ্যে গণতন্ত্রকে হত্যা করা। বিরোধীরা তো এমনই অভিযোগ করে থাকে। কিন্তু পাল্টা খেলা শুরু হয়েছে সবে, এখনো খেলার কিচ্ছু এগোয়নি। আপনারাই বলেন, এই যে খেলার গতি চলছে তাতে আপনারা হতাশ, কিন্তু তাতেই তো কেঁদে কোকিয়ে একসা অবস্থা। এরপর পাল্টা খেলা যখন মধ্য গগনে পৌঁছবে, খেলা যখন শেষের পথে আসবে, তখন কি কাঁদার জন্যও তৃণমূলে আর কেউ থাকবে না? সেই প্রশ্নটা উঠে গেল। একটা দুর্নীতি শুরু হয়েছিল, 10 কোটি টাকা পরে প্রথমে ভাবা হচ্ছিল, 40 কোটি, 80 কোটি, 100 কোটি, 1000 কোটি, 2000 কোটি, 20,000 কোটি, এখন সেটা 40,000 কোটিতে পৌঁছে গেছে বলে ইডির ধারণা। আর সেই দুর্নীতির অন্যতম বোরে মূল মাথা অবধি এখনো পৌঁছানো যায়নি, কিন্তু সেই বোরে তাকে যখন ধরে আদালতে নিয়ে আসা হচ্ছে, তার বউ পায়ে লুটিয়ে পড়ছে। হ্যাঁ গো, তোমার চেহারার কি হাল হয়েছে? এতেই হাওয়া শুকিয়ে গেল। খেলা তো এখন অনেক বাকি আছে। বন্ধুরা, আজকে কলকাতা হাইকোর্টের চত্বরে যে দৃশ্য দেখা গেল, সেটা কোথাও গিয়ে কি প্রতীকী? তৃণমূলের এই কান্নাকাটি হল্লাহাটির সবে শুরু হয়েছে। এরপর কাঁদার জন্যও লোকগুলো পাওয়া যাবে না। ওই মাটিতে গিয়ে সব গড়াগড়ি দিতে হবে, অনুব্রতর পাশে, বালুর পাশে, পার্থর পাশে। সেই সম্ভাবনা উজ্জ্বল। আর তাতে কান্নার দমক আরও বেড়ে যাচ্ছে। সেই প্রশ্নটাই আজকে কলকাতা আদালত চত্বরে ঘুরে ফিরে বেড়াচ্ছে। কি হয়েছে পুরো ঘটনা আপনাদের সামনে নিয়ে আসবো, দেখতে থাকুন শেষ অবধি এই প্রতিবেদন। নমস্কার, প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, তৃণমূল কংগ্রেস খেলা হবে স্লোগান, সেই দিয়ে ডিজে বাজছে ঢিংচ্যাক, বিশাল ব্যাপার। 222 MLA, কে আটকায় এই শাসক দলকে? কিন্তু চুরি, বাটপাড়ি, ডাকাতি যখন একে একে ধরা পড়ছে, তখন তো ত্রাহি রব। এই মামলার অন্যতম দুর্নীতির প্রধান স্তম্ভ হিসেবে পাওয়া গেছে বালু মল্লিক। আর সেই বালু মল্লিকের খোঁজ করতে কবর খুঁড়তে পাওয়া যাচ্ছে শেখ শাহজাহান, শঙ্কর আড্ডের মতো লোকেরা। আপনারা হয়তো সেই প্রক্রিয়ায় কিছুটা হলেও হতাশ। নিচের দিকে কেন? উপর দিকে যাক না। উপর দিকে যাওয়া হবে, কিন্তু তার আগে নিচের বেশটা, শিকড়টা তো দেখতে হবে। এই বালু মল্লিকগুলো হচ্ছে দালাল, যারা 25-এর ভাগ রেখে 75 পাঠাতো উপরি মাথায়। সেই 75টা কিভাবে পৌঁছতো, সেইটা অবধি যদি পৌঁছতো হয়, তাহলে এই নিচের দিকে শাহজাহান, শঙ্করাড্ড এরা খুব গুরুত্বপূর্ণ চরিত্র। এবং এই দুর্নীতিতেই খুঁজতে এখন ইডি যেটা নতুন বার করেছে, সেটা হচ্ছে এই দুর্নীতির পরিমাণ 40,000 কোটি টাকা ছুঁয়ে ফেলতে পারে। কিছুদিন আগেও আমরা দেখছিলাম না 20,000 কোটি টাকা, তার মধ্যে 10,000 কোটি টাকা হচ্ছে বালুর নিজের, কিছু টাকা রয়েছে শঙ্করাড্ডর, আর বাকি টাকাটা হচ্ছে ওই ফেরেববাসটার। কিন্তু শঙ্করাড্ডকে যত জেরা করা হচ্ছে, তত ভেঙে পড়ছেন, তত হুড় করে তথ্য বেরোচ্ছে, এবং সেইখান থেকে ইডি যে নতুন রিপোর্ট জমা দিয়েছে, সেটা হচ্ছে 40,000 কোটি টাকা। আজকে এই শঙ্করাড্ডকে আজকে আদালতে পেশ করার কথা ছিল। এতদিন অবধি তার মেয়ে রোজই ছুটে আসতো দেখার জন্য বাবা কেমন আছে। রোজই শঙ্করাড্ড কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করত, বোঝানোর চেষ্টা করত কত সৎ। ডেটল জলে ধোয়া তুলসী পাতা, শ্যাভলন দিয়ে তারপর আবার তাকে স্প্রে করা হয়েছে, এতটাই পবিত্র শঙ্করাড্ড। না, বালু মল্লিক চোর নয়, মমতা ব্যানার্জি খোদ বলেছে তিনি বিশ্বাস করেন না। আসছি সেই প্রসঙ্গেও, সেখান দিয়েও বড় কেঁচো কেউটে সব কিছু বেরোবে। কিন্তু শঙ্করাড্ড মেয়ে অনেকবার ছুটে এসেছে বাবার সঙ্গে একটু দেখা করার জন্য, কিন্তু এই দেখাটাই সার, কথা অবধি হয়নি। আজকে শঙ্করাড্ডর বউ ছুটে এসেছিল আদালতে, এবং সেখানে শঙ্করাড্ডকে যখন তোলা হচ্ছে, পায়ে লুটিয়ে বউয়ের সে কি কান্না, হ্যাঁ গো তোমার চেহারার একই হাল হয়েছে। সরিয়ে নিয়ে যাওয়া হয়,
কান্না তখনও থামেনি। আর শঙ্করাড্ড বলার চেষ্টা করে তিনিই নাকি ফাঁসছেন, তাকে নাকি ফাঁসানো হচ্ছে। যে বয়ানটা আমরা যে কোনো এই তোলামূল নেতাগুলো ধরা পড়লেই তাদের মুখে শুনি। বালু মল্লিক বলেছিল না, নির্দোষ, যা করেছে সব মমতাদি অভিষেক জানে, কোর্টে গেলেই সব কিছু ফয়সালা হয়ে যাবে। এখনও বালু মল্লিক বেরোতে পারেনি, এসএসকেএম থেকেও টেনে জেলে নিয়ে যাওয়া হয়েছে। এই দুর্নীতি তদন্ত যত এগোচ্ছে তত পরতে পরতে চমক। এবং বিশ্বাস করুন, যারা ভাবছেন যে ওই শঙ্করাড্ড শেখ শাহজাহানি আটকে আছে, বালু মল্লিকের পর তো আমরা ভেবেছিলাম যে পরের স্টেপটায় পৌঁছে যাওয়া যাবে, না। যত শঙ্করাড্ডকে খোঁজা হচ্ছে তত কিন্তু একটার পর একটা তথ্য বেরোচ্ছে, যাতে বালু মল্লিকের মাথায় যে ছিল তাকে অবধি পৌঁছানো যায়। এই তদন্ত চমকে দিচ্ছে ইডি অফিসিয়ালদের। বারবার যে তথ্যগুলো উঠে আসছে বিভিন্নভাবে, একটার পর একটা জায়গায় গিয়ে সার্চ করার মতো জায়গা তৈরি হয়ে যাচ্ছে, এবং সেখান থেকে নতুন নতুন প্রচুর তথ্য চলে আসছে। এবং সেই জায়গায় যত এই উত্তরগুলো সামনে দিতে বাধ্য হচ্ছে শঙ্করাড্ড, তত ভেঙে পড়ছে, চেহারাটা শুকিয়ে যাচ্ছে। মুখে যত কথাই বলুক না কেন, এই তদন্তের এই দুর্নীতি সর্বোচ্চ প্রভাবশালীটা কে, নামটা বলতে পারছেন না, নাকি নামটা বলেছেন সেটা প্রকাশ্যে বলতে পারছেন না। বলছেন এই দুর্নীতির সমস্ত টাকা তার। তাহলে এই হাওয়ালা যোগ, বিদেশে যাওয়া, দুবাইয়ে যাওয়া, এই এতটা দায়িত্ব তিনি নিতে পারবেন তো? আর সবথেকে বড় কথা, যে কোম্পানিগুলো থ্রু দিয়ে হয়েছে, সেই কোম্পানিগুলো হচ্ছে তার নিজের নামে, তার পরিবারের নামে, বউয়ের নামে, ছেলের নামে, মেয়ের নামে, আত্মীয়দের নামে। শুধু তিনি একা যাবেন না। সুকন্যা মণ্ডল বড় উদাহরণ। অনুব্রত ভেবেছিল এই একই কায়দায়, একই ফর্মুলায় নিজে চুরি করব, ছেলে বউয়ের নামে টাকা করে দেবো, ব্যাস আমি ধরা পড়লেও বেশ কিছুদিন জেল হবে, আর তারপর মামলার পর মামলা করব। আইনজীবী রাখার পয়সার তো অভাব নেই, দামি দামি আইনজীবী তারা ডিলে করবে, এবং তারপর একসময় জেল থেকে মুক্তি হবে। ওই টাকাটা যেটা মেয়ের নামে, বউয়ের নামে, ছেলের নামে করা আছে, সেই টাকা ভোগবিলাসে জীবনটা কাটিয়ে দেবো, ব্যাস ফর্মুলা সেট ছিল। কিন্তু মুশকিলটা অন্য জায়গায় হয়ে গেছে। মুশকিলটা হয়ে গেছে যার নামে টাকা রাখা হয়েছে সে 18 বছর বয়স হয়ে গেছে। সে যদি বলে আমি কিছু জানি না, তাহলেও তো এত সহজে ছাড় নেই। যেভাবে সুকন্যা মণ্ডলকে ছাড়া হয়নি, এবার কি শঙ্করাড্ডর পরিবার সেইভাবে জুটছে? আজকে শঙ্করাড্ড প্রশ্ন তুলেছে যে বালু মল্লিকের কাছে পেন আর পেপারটা পৌঁছলো কি করে। এখন প্রশ্ন হচ্ছে, প্রশ্নটা শঙ্করাড্ড তুলছে নাকি শঙ্করাড্ডকে দিয়ে তোলানো হচ্ছে? কেননা আপনারা জানেন এই বালু মল্লিকের কেবিনে সিসিটিভি লাগিয়ে রাখা হয়েছিল। সেই সিসিটিভি আদালতের এক বিশেষ বিচারপতি, যেখানে বিপদে পড়লেই ব্যানার্জি পরিবার ছুটতে যায়, আর ছুটতে গেলেই সেই বিচারপতি সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে তাদের কথা শুনে, না 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 এদের বিরুদ্ধে কিছু করা যাবে না বাবা, সম্ভব, এরা একদম সব ডেটল জলে ধোয়া তুলসী পাতা। তো সেই বিচারপতি যেদিনকে সিসিটিভি খোলালো, ঠিক তার পরের দিনই বালু মল্লিক চিঠি লিখলো মেয়েকে, আর সেখানেই নাম এলো শঙ্করাড্ডর প্রশ্ন, হেফাজতে থাকা অবস্থায় ওই পেন আর পেপারটা পৌঁছলো কি করে? সেই পেন আর পেপারটা পৌঁছলো কি করে সেই উত্তর তো দেবেন সেই বিচারপতি। সেই পেন আর সেই পেপারটা পৌঁছলো কি করে সেই উত্তর তো দেবে এসএসকেএম কর্তৃপক্ষ। যে এসএসকেএম কর্তৃপক্ষ দিনের পর দিন বালু মল্লিক, কালীঘাটের কাকু, এদেরকে সব লুকিয়ে রেখে দেয়। এদেরকে লুকিয়ে রেখে দেয় কার অনুপ্রেরণায় লুকিয়ে রেখে দেয়, কার নির্দেশে লুকিয়ে রেখে দেয়? এবং সেই সিসিটিভি খোলানোর আর্জি কেন যায় আদালতে? এই প্রশ্নগুলোতে এবার ইডি উত্তর খুঁজে চলেছে। সুতরাং কেঁচো খুঁড়তে কেউটে বেরোবে। আরেকটা বড় অংশ হয়েছে এইখানে, সেটা হচ্ছে এই শঙ্করাড্ড এই কেসটাকে বারবার যেটা সংবাদ মাধ্যমের সামনে বলে ঘোরানোর চেষ্টা করছে, সেটা হচ্ছে যে এই কোম্পানিগুলো সবই কেন্দ্রীয় সরকার, রিজার্ভ ব্যাংকের অনুমোদিত। সুতরাং এটা তাদের পারিবারিক ব্যবসা, তাদের কোনো রকম কোনো দোষ নেই। এবার রিজার্ভ ব্যাংক অবধি পৌঁছে গেছে। এই যে টাকাটার এত টাকার বিনিময় হলো, বিদেশে গেল, রিজার্ভ ব্যাংক কি সত্যিই কিছু জানতো না? সেবি কি সত্যিই কিছু জানতো না? সেই সমস্তটা তথ্য খুঁজে বার করে নিয়ে আসছে, এবং সেখানে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম টাকাটাই গেছে দুর্নীতিগ্রস্তভাবে, সোজা পথে হয়নি। ফলে শঙ্করাড্ড ফেঁসে গেছে। শঙ্করাড্ডর আর বেরোবার কোনো জায়গা নেই। এতদিন ভাবছিল মাথায় আশীর্বাদের হাতটা আছে, যা খুশি তাই করে যাব, কারোর ক্ষমতা নেই। এখানে তো শাসকের আইন চলে, পুলিশ আমার সঙ্গে, প্রশাসন আমার সঙ্গে, অনুপ্রেরণা দেয়নির আশীর্বাদ আমার সঙ্গে, আর সব থেকে বড় কথা আমি তো ডিল করছি ফেরেববাজের টাকা। সুতরাং কে আমাকে এখানে কি করবে? কিন্তু ইডির ছুঁলে যে কত ঘা সেটা এবার হারে হারে টের পাচ্ছে শঙ্করাড্ড, এবং যে কারণে বইয়ের কান্নাকাটি শুরু হয়ে গেছে। এখন কান্না শুরু হলেও যেটা
বলা হচ্ছে, যেটা বোঝা যাচ্ছে, যে এই তদন্ত তো সবে শুরু হয়েছে। সুতরাং এখনো খেলা অনেক বাকি আছে। আর এখনই যদি চোখ দিয়ে এত জল বেরোয়, গলা যদি এতখানি শুকিয়ে যায়, ঘরে যদি এতখানি ঢুকে যেতে হয়, শুনছেন ওই ফেরেববাজটা আর কোনো বাতালাবাজি শুনছেন? 10 পয়সার দুর্নীতির কোনো ডায়লগ আর আসছে সামনে? খেলা বড় কঠিন, এবং পিচও আস্তে আস্তে আরও কঠিন হচ্ছে, বল লাট্টুর মতো বনবন করে ঘুরছে। সুতরাং যারা একটু হতাশ হচ্ছেন, কালকে বইমেলায় গিয়েছিলাম, অনেক শুভানুধ্যায়ী দর্শক বন্ধুর সঙ্গে দেখা হলো। অনেকেই প্রশ্ন করছিলেন, অনেক সিনিয়র মানুষ ছিলেন, যে সত্যিই কিছু হবে বলুন তো। একটা কথাই বলছি, হতাশ হবেন না। আজ থেকে 2 বছর আগেও ভাবতে পেরেছিলেন পার্থ চ্যাটার্জি, বালু মল্লিক, অনুব্রত মণ্ডল এদেরকে ঘাড় ধরে ইডি সিবিআই তুলে নিয়ে যাবে? সেই ঘটনাও তো ঘটেছে। এবার এইখানে আপনারা ঢোক গিলে বলছেন, আরে এগুলো তো সেই চুনোপুটি হয়ে যাচ্ছে, আসল মাথাগুলো। আরে হবে, আসল মাথাগুলোও হবে, তার প্রস্তুতিই চলছে। যদি ভাবেন কালকে সকালে উঠে টিভি খুলবো আর দেখবো ঢক করে ঢুকে গেছে আর টক করে তুলে নিয়ে গেছে, না, এত সোজা জিনিস নয়। যদি আপনারা ভেবে থাকেন সমস্ত তথ্য প্রমাণ হাতে আছে, তারপরেও কেন তুলছে না? দেখুন, তথ্য প্রমাণ এমনভাবেই তৈরি করতে হবে। এই কেস ওপেন অ্যান্ড শাট কেস, কিন্তু মেন খেলাটা তো হবে আদালতে। এদের হাতে লক্ষ লক্ষ টাকা দিয়ে অ্যাপয়েন্ট করার মতো আইনজীবীদের রাখার মতো এদের ক্ষমতা আছে। আর সেই আইনজীবীরাই খেলাটাকে ঘুরিয়ে দেয়, হয় কথাকে নয় করিয়ে দেয়। আইনের যে ফাঁক ফোকরগুলো আছে সেগুলো বার করে, সেই জন্যই তো এত লক্ষ লক্ষ টাকা ফিস তাদের। মুখ দেখে তো তাদের ফিস ওই টাকাটা হয়নি। আর তাই যদি পুরো সলিড ব্যাকগ্রাউন্ডে এদেরকে তোলা না যায়, তাহলে কিন্তু এই আইনের ফাঁকগুলো এরা বেরিয়ে আসবে। আর একবার জামিন পেয়ে গেলে আর ফেরেববাজগুলোকে ভেতরে ঢোকানো যাবে না। সারদা কাণ্ড দেখেননি আপনারা? কি কাণ্ড হয়েছে? যেগুলোকে ঢুকিয়েছিল ভেতরে, ওই আদালতে পড়েছিল, সেই আদালতে পড়ে থাকার পর তারা জামিন পেয়ে গেছে, এখন বাইরে ফেরিয়ে বুক ফুলিয়ে রাজনীতি করছে। আর তখন জেলে থাকা অবস্থায় কি অসুস্থ, হাসপাতাল ছাড়া থাকতে পারবে না। সেই সমস্ত জায়গা থেকে শিক্ষা হচ্ছে। এরা যে কোন লেভেলে ফেরেববাজ, সেটা যতগুলো পরত যাচ্ছে তত এদের কাছে ক্লিয়ার হচ্ছে, এবং সেইভাবেই আটঘাটটা বাঁধা হচ্ছে, এবং সেই আটঘাট বেঁধেই এদেরকে তোলা হচ্ছে। দেখুন তো, যারা সারদাকাণ্ডের এক্সাম্পল দেয় যে এত বছরেও কিছু হলো না, হ্যাঁ হয়নি, সেখানে কোর্ট মনিটর ঠিকভাবে হতে পারেনি। কোর্ট মনিটর হলে সেখানেও এই অবস্থা হতো। সেখানে সোশ্যাল মিডিয়ার এই চাপ ছিল না। অনুপ্রাণিত সংবাদ মাধ্যমের মুখ বিজ্ঞাপন দিয়ে কিংবা ভয় দেখিয়ে বন্ধ করে দিলেই নজর ঘুরিয়ে দেওয়া যেত। ঘণ্টা খানেক ধরে অন্যরকম কিছু আলোচনা করা যেতে পারত। নবীন প্রবীণ দ্বন্দ্ব নিয়ে সেখানে কথা বলা যেত। এই যে সোশ্যাল মিডিয়ার চাপটা, প্রত্যেক দিন যারা মুখ খুলছি আমরা, হ্যাঁ, আমাদের জীবনের উপরে প্রচণ্ড চাপ আছে, প্রচণ্ড ভয় আছে, যে কোনো দিন যা খুশি হয়ে যেতে পারে। কিন্তু তারপরও মুখটা যে বন্ধ করছি না, বিজ্ঞাপন দিয়ে ভয় দেখিয়ে অনুপ্রাণিত করে আমাদের মুখ থামানো যাচ্ছে না। এই যে প্রেশারটা হচ্ছে, খেলা ঘুরছে তার ফলে ফার্স্ট হাফে যা খেলা ছিল খেলে নিয়েছে, এবার সেকেন্ড হাফের খেলা শুরু হয়েছে, পাল্টা খেলা শুরু হয়েছে। এবং পাল্টা খেলার শুরুতেই যেভাবে অ্যাটাকগুলো আসছে, ছিটকে বেরোচ্ছে এক একটা, আর কিচ্ছু করার নেই। এবং তার ফলে কান্নাকাটি শুরু হচ্ছে। আর এই কান্নাকাটি যদি এই অবস্থাতে হয়, তদন্ত যত এগোবে, এখান থেকে তো হারাবার আর কিচ্ছু নেই। নতুন ফেরেববাজগুলো শুধু জালে পড়বে আর জেলে ঢুকবে। যেগুলো পুরনো ফেরেববাজ, সেগুলো জেলেই আছে, বেরোবার কোনো নাম নিশান নেই। আদালতও বুঝে গেছে কি হচ্ছে খেলাটা। তবে আজকে আদালতের ওই দৃশ্য যারা দেখেছেন তারা বলছেন বড় ভালো লাগছে। কেননা এই শঙ্করাড্ডর দাপট, শঙ্করাড্ড স্ত্রী তৃণমূলের নেত্রী, তার দাপট, পুরসভা সব চেয়ারম্যান হয়ে বসেছিল, আঙুল ফুলে সব কলাগাছ হয়েছিল, আজকে মাটিতে লুটিয়ে কাঁদতে হচ্ছে। এবং যারা এই ঘটনায় ক্ষতিগ্রস্ত, যাদেরকে এইভাবে লুটেপুটে সব কিছু হয়েছে, তাদের একটা কথাই শুধু তারা বলছেন আজকে, পাপ কারোর বাপকে ছাড়ে না। এখন শেষ বাপটাকে কতক্ষণে ধরে সেটাই দেখার লক্ষ্য। তবে শঙ্করাড্ডর পরিবারের এই ভেঙে পড়া, শঙ্করাড্ডার এই চেহারা খারাপ হয়ে যাওয়া, কিন্তু অন্য ইঙ্গিত দিচ্ছে। আপনারা কি বুঝতে পারছেন? যদি বুঝতে পারেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের মতটা। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।